দর্শক, আয়নাঘরের বন্দিশালা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে আমরা কথা বলে থাকি যারা বিভিন্ন সময়ে গুমের শিকার হয়েছেন, যারা এখনও ফেরত আসেননি, যাদের জন্য তাদের পরিবারের সদস্যরা অপেক্ষা করছেন, সে সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে আমরা কথা বলি যারা গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কাজ করেন। সে সমস্ত মানবাধিকার কর্মীদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানাই কথা বলার জন্য। আমরা কথা বলি তাদের সাথে যাদেরকে গুম করা হয়েছিল এবং তাদের উপর নিষ্ঠুর নির্যাতন চালানো হয়েছিল, যারা আয়নাঘর থেকে ফেরত এসেছেন, সেই সমস্ত মানুষদের সাথে কথা বলি। আজকে আমরা আমাদের এই আলোচনায় আমন্ত্রণ জানিয়েছি কথা বলবার জন্য, তাদের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরার জন্য। তিনি হলেন একজন আনোয়ারুল ইসলাম। তিনি বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র ক্যামেরা পার্সন ছিলেন। তাকে দুইবার গুম করা হয়েছিল এবং তিনি আয়নাঘরে বন্দী ছিলেন। আনোয়ার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। তার কাছ থেকে শুনবো কিভাবে তাকে তুলে নেওয়া হয়েছিল এবং তার উপরে কি ধরনের অমানবিক এবং নিষ্ঠুর নির্যাতন চালানো হয়েছে। আমরা আরেকজনকেও আমাদের এই অনুষ্ঠানে আজকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি দীর্ঘ ৪৪ দিন আয়নাঘরে বন্দী ছিলেন। তিনি এখন অস্ট্রেলিয়া প্রবাসী, তিনি মোবাশ্বের হাসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে অনলাইনে। জনাব মোবাশ্বের হাসান, আপনাকেও আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি আপনার ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরার জন্য। ধন্যবাদ। মোবাশ্বের হাসান, আমরা প্রথমে আনোয়ার ভাইকে দিয়ে শুরু করতে চাই যে আনোয়ার ভাই, আপনাকে প্রথম কখন, কবে, কিভাবে, কোথা থেকে, কেন তুলে নিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? আচ্ছা, আমি ওই সময়টাতে খালেদা জিয়া সেকেন্ড টাইমে লাস্টের দিকে 2001 থেকে 2006 সময়ের মধ্যে যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন। তো আমার ওইখানে দুইটা টাইমে আমাদের বিটিভি থেকে পোস্টিং থাকতো, দুইটা টিম সকাল থেকে রাত থেকে আমরা ডিউটি করতাম, দুইটা টিম ভাগ করে। তো যাই হোক, ওই খালেদা জিয়ার যত কাভারেজ বিটিভি, তখন তো প্রথম দিকে তো বিটিভি ছাড়া কিছু ছিল না, তো ওই কাভার করতাম আমরা, দুজন প্রডিউসার থাকতাম। তো আমাকে যেটা মানে এই 24-এর ঘটনা বলার আগে আমাকে একটু পেছনে ফিরে যেতে হবে, এই জন্য যে ওই সময়টাতে ঠিক 1/11-এর আগে যখন খালেদা জিয়া টার্ম শেষ হয়ে গেল, তখন তার ঠিক অক্টোবর মাস হবে বোধহয়, সেটা আমার মনে হয়, ওয়াইসি সম্মেলন জেদ্দাতে ওয়াইসি সম্মেলন। তো ওইখানে গেলেন, খুব ছোট টিম আমরা, এবং উনি আসার পরেই ওনার টার্ম শেষ হয়ে যাবে। তো ওইখানে সম্মেলন হলো যেদিন, আমরা সকালে পৌঁছলাম, পরের দিন সম্মেলনটা হলো, খুব ছোট সম্মেলন, 15-20 মিনিটেই সম্মেলন শেষ। সব ওই ইসলামিক কান্ট্রি রাজা বাদশাহরা সব আসছেন। তো 15-20 মিনিট শেষ হওয়ার পরে আমরা চলে আসবো পরের দিন। তো আমাদের কাজ শেষ হয়ে গেল, আর অন্য কোনো অনুষ্ঠান ছিল না। তো ওই দিন রাত গেল, পরের দিন আমরা বোধহয় ভোর রাতেই প্লেনে উঠেছিলাম। যখন ঢাকার দিকে আসছি তখন মোটামুটি সকাল হচ্ছিল। তো আমি প্লেনে ওঠার পরেই ওই কেনারে ব্যাগের মধ্যে নিউজ পেপারগুলো রাখা থাকে, তো ওই একটা পেপার নিয়েছিলাম, ওইটা পড়ছি। ওইটার মধ্যে আমি একটা নিউজ দেখলাম যে এই যে বাম দিকে একটা সিঙ্গেল কলামে যে খালেদা জিয়া এবার সৌদি আরব যাওয়ার সময় 10 ট্রাঙ্ক ডলার পাউন্ড নিয়ে গেছেন। তো এটা নিয়ে আমি পড়লামই না, জনকণ্ঠ, জি, ওটা রেখে দিলাম, বলে কোনো নিউজ পেপারে পড়লাম না। কেন আপনার পড়তে ইচ্ছে হলো না? ভালো লাগলো না, যে কি কথা বলে, যে গেলাম সাথে 10 ট্রাঙ্ক, আমার ভাবনা ছিল যে অন্য কাগজে হয়তো দিয়েছে, আমি একদিন আগে পড়লামই না। তা আমি ঢাকাতে আমার চলে আসলাম। তারপরে 2 দিন বা 3 দিন পরই তো ওই সেরিমনিটা হয়ে গেল, ওনার কাগজ শেষ। 28 অক্টোবর ওনারা দায়িত্ব হস্তান্তর করলেন।
কেয়ারটেকার ওটা তো ওই ঘটনা তো জানেনি, কত মারপিট কত কিছু হলো। তারপর 111 আসলো। ওই সময় আমাকে আমার ডিজি ছিলেন আফতাব হাসান, উনি আমাকে বিটিভির ডিজি। জি বিটিভির ডিজি, ওনার সাথে আমার কোনোদিন আগে দেখাও হয়নি। উনি হঠাৎ দেখে পাঠিয়েছেন, এর আগে আমি একটা চিঠি পেলাম যে আপনার নামে একটা বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। কি বিভাগীয় মামলা, কি কারণে, আপনাকে তদন্তের জন্য আমরা বিটিভিতে যাব, আপনি ওই তদন্ত কমিটির সামনে উপস্থিত হবেন। আমি খুব একটা জিনিস যোগ দিয়ে বলতে পারি যে আমার 30 বছরের বেশি হবে সরকারি চাকরি, আমার পার্সোনাল ফাইল খুললে কোনো অভিযোগ ছিল না, একদম জোর গলায় এটা আমি বলতে পারি। ওই টুকটাক প্রমোশন, বিদেশে যাওয়া, এই দুই একটা ছিল, ট্রেনিং হাবিজাবি। তো আমাকে যখন ওই চিঠিটা পেলাম তো আমি একটু মনে খারাপ করছি, কী ব্যাপার। তারপর খোঁজ নিয়ে দেবো, চিঠিটা পড়লাম, পড়ে দেখলাম যে তখন ডিডিজি বা ডিরেক্টর নিউজ ছিলেন শাহিদা আলম নামে একজন, আমি নাম বলতে আমার কোনো অসুবিধা নেই। উনি আমার নামে কমপ্লেন করেছে, আমি নাকি তাকে মারতে গিয়েছিলাম নিউজ রুমে। কেন, ওই আপনার মনে আছে বোধহয়, ওই 111 ঠিক আগে দিয়ে যখন রিজাইন দিল তখন প্রধানমন্ত্রী হিসাবে হাসিনা, এই খালেদা তো রিজাইন হয়ে গেল। ওই দিন একটা মিটিং ছিল ওই ইসের সামনে, পার্টি অফিসের সামনে। সেম ডেতে আবার হাসিনার একটা মিটিং ছিল প্রেস ক্লাবের সামনে। জি। তো আমি বাসায় আসলাম, বাসায় এসে বলে গেলাম যে আমি খেয়ে আমি মিটিংয়ে চলে যাব, আমার জন্য গাড়ির দরকার নেই। আর ডিকে ফুয়াদ হাসান ছিল তখন ওইটা প্রডিউসার, ও কিছুদিন আগে মারা গেছে, ক্যান্সারে মারা গেছে। তো আমি বাসায় এসে খুব তাড়াতাড়ি খেয়ে দেখি গাড়ি ঘোড়া মোটামুটি বন্ধ, চলে না। তো আমি বাসে করে প্রেস ক্লাব পর্যন্ত গিয়ে আর যাওয়া যাচ্ছে না, নেমে গেলাম। নেমে আমি দেখলাম যে হাসিনা মিটিং, বিশাল সমাবেশ, অনেক লোকজন আসছে। তারপরে মানে আপনাকে চিঠি দেয়া হলো? হ্যাঁ, এই চিঠিটা হলো এইটা নিয়ে, এই যে এই ঘটনাটা। ওখান থেকে আমি হেঁটে এখানে গেলাম, যেয়ে দেখলাম ওইটা অনেক লোক খালেদার মিটিংয়ে। তো আমার সাথে আরেকজন ক্যামেরাম্যান ছিলেন, আমি ঠিক এই মুহূর্তে নাম মনে করতে পারছি না। তো আমি তো এতদিন থেকে কিন্তু আমি কিছু অনেক শিখেছি, রাজনীতি করি না ঠিকই, কিন্তু অনেক কিছু বুঝতে পারি। আমার হঠাৎ মনে হলো যে এই খালেদা জিয়ার এই মিটিংটা নিউজটা একটু ডিপ্রাইভ করবে, নিচু করে দেখানো হবে। আমি খুব ইন্টেলিজেন্স খাটালাম, কোনো শট নিলাম না। অডিয়েন্সের 2টা শট, ওই প্রাক্তন মন্ত্রীদের আর খালেদা জিয়া বসে আছে। আর খালেদা জিয়ার স্পিচের শটটা ট্রাইপডে ক্যামেরা রেখে ধরে দিলাম, যেটা স্পিচটা রেকর্ড হতে থাকুক, যাতে আপনার শটটা ম্যানিপুলেট করতে না পারে। এইটা দিলাম। আমার অ্যাসিস্ট্যান্ট ছিল, খুব ভালো ক্যামেরা চালাতো, ওকে দাঁড় করে দিয়ে তুই এটা দাঁড়া, আমি অডিয়েন্স নিয়েছি। আমি করলাম কি, একটা বিল্ডিংয়ের টপে উঠে সব টপ শট নিলাম, কোনো ক্লোজ আপ, কোনো মিড শট, কিছুই নাই। আমি জানি যে ও কেটে ওগুলো লাগাবে। তো এটা নিয়ে চলে আসলাম অফিসে, গাড়িতে করে অফিসে আসছি, তখন সন্ধ্যা হয়ে গেছে, 8টার নিউজে যাবে। তখন আমাদের নিউজে ওই দিন চিফ নিউজের এটা ছিলেন রফিকুল ইসলাম সরকার, উনিও মারা গেছেন কয়েকদিন আগে। তো যাই বললাম, সরকার ভাই শুটিং করে আসছি, ওই এডিটিং রুমে আমি ক্যাসেট দিয়ে গেছি, কিছু বলার থাকলে এডিটারকে বলে দিয়েন, নাহলে তো এডিট করে নেবে। না এইটা আপনি দাঁড়িয়ে থেকে এডিট করেন 40 সেকেন্ড, 40 সেকেন্ডের বেশি কিন্তু হবে না, 1 সেকেন্ডও বেশি, মানে 1 ফ্রেম আমি দিতে পারবেন, এইভাবে বললেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো এডিটার ছিল, এডিটার ওয়াহিদুজ্জামান, ওই পিএমের এডিট করতো সব তখন। তো যখন শর্ট দেখে বুঝে গেছে, বলছে আন্না ভাই এডিট করার তো কিছু নাই, তো সব করছেন 2টা মাত্র শর্ট, এটা কোথায় আর লাগাই। তো ওই 2টা শর্ট, মাঝে একটা প্রথমে একটা দিয়ে ওই সব টপ শর্ট লাগানো হলো। তখন তো আগেই এত সিস্টেম ছিল না। তাহলে মানে আপনাকে চিঠি দিল কি কারণে? এই কারণে, এই যেদিন এটা এডিট হলো, এডিট শেষ করে আমি 39 সেকেন্ড হলো, সরকার ভাইকে বলে গেলাম যে 39 সেকেন্ডের এডিট। তো বলে ভালো করছো, দেখার দরকার নেই, এটা অনেক যাবে। আমি নিচে আসলাম, একটু পরেই দেখি যে নিউজ রুম থেকে আমাকে কেউ একজন ফোন করে বলল যে ডিডিজি নিউজ ওইটাকে রিএডিট করতেছে। তো আমি বললাম মনে ভালো যে রিএডিট করার তো কিছু নাই, তবু আমি উপরে আসছি। আমি বললাম কী ওয়াহিদুজ্জামান, তখন ওই শাহেদ আলম আর 3-4টা জুনিয়র প্রডিউসার নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম হ্যাঁ কী ওয়াহিদুজ্জামান, এটাকে রিএডিট হচ্ছে, একটু বুঝে এডিট করেন, কারণ অনেক লোক গেছে, আমাকে এই ছাত্র দলের ছেলেবেলার হাতে মার খাওয়াইন না।
সেও এডিট করেন। কারণ তারাও তো এই ছবি দেখার পরে ক্ষুব্ধ হতে খুব পারে। মাখবে, আমি তো জানি। তখন আনোয়ার ইসলামকে কেউ চিনবে না। তো আমি এই কথা বলে ফুয়াদের ঘরে গেলাম, ফুয়াদ সিএনি। আমি ফুয়াদের ঘরে গিয়ে একটু চাটা খেতে খেতেই শাহিদ আলম এসে, আনোয়ার ভাই, তাহলে এইটা একটা কারণ ছিল, এইটাই কারণ ছিল যে যে যেদিন যখন হাসিনা নিউজটা অন এয়ার হলো, 8টার নিউজটা প্রথমে যাবে হাসিনা, আর 10টায় প্রথমে যাবে খালেদা বেগম খালেদা জিয়া নিউজ। 8টার নিউজ হাসিনাটা গেল, তখন লোকজন শূন্য। 8টা 10টা করে যা শট নেওয়া, মানে তুলনামূলকভাবে লোক কম হয়েছে, একেবারেই কম। মানে আর খালেদা জিয়া, বেগম খালেদা জিয়ার ওখানে লোকজন বেশি হয়েছে। হ্যাঁ, তো সেইটা হলো আপনাকে আয়না ঘরে প্রথম নেয়ার একটা কারণ। হ্যাঁ কারণ কিভাবে কখন কোথা থেকে নিল আমরা শুনবো সেটা, কিন্তু আমরা একটু মোবাশ্বের হাসান ওনার কাছ থেকে ঘুরে আসি। মোবাশ্বের হাসান, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। আপনি যদি বলেন যে আসলে আপনি শুনলেন যে আনোয়ার ভাই বললেন যে তার একটা মানে তাদের দৃষ্টিতে অপরাধ করেছে যে উনি ম্যাডাম খালেদা জিয়া ছবি ভালোভাবে তুলেছেন, যাতে সেটা এডিট করে যেন কোনো প্রতারণা করতে না পারে, চালাকি করতে না পারে, লোকবল কম দেখাতে না পারে, সেটা ওনার একটা অন্যায় ছিল। আপনাকে কেন মানে তুলে নেওয়া হলো? আপনার অন্যায়টা কি ছিল? না, দেখেন, আপনারা যখন গুম নিয়ে আলোচনা করেন তখন অন্যায়ের যে বিষয়টা, এই বিষয়টা পুরোপুরি আগে ঠিক করতে হবে যে গুম জিনিসটা বেআইনি। সো ওইখানে অন্যায় করাটা বলাটা আপনার, আমার মনে হয় যে অ্যাভয়েড করা উচিত। মানে আমি 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 এটা বুঝাইতে চাচ্ছি যে আপনি মানে এমন কি করলেন যে তারা আপনাকে মানে কেন টার্গেট করলো, ওইটা বুঝাতে চেয়েছি। মানে একটা দেয়ার ইজ নো মানে নিশ্চয়ই রাষ্ট্রের কোনো না কোনো জায়গায় যদি নথিপত্র নষ্ট না করে ফেলে, কোনো না কোনো জায়গায় তো আপনার কারণ আছেই। বাট আমাকে নিয়ে যাওয়ার পিছনের তারা যে কয়েকটা কারণ দিছে, এর মধ্যে অনেকগুলার মানে বিষয় হচ্ছে যে আপনার আমি ইংরেজিতে লেখালেখি করি। আপনি যদি বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক পরিসরে মানে সার্চ দেন, আপনি দেখবেন যে আমার লেখা সেই 2014-15 সাল থেকে আসতেছে, এবং আমি ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটসের পক্ষে লিখি। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের মানবাধিকার, বাংলাদেশের আপনার যেই গণতন্ত্র, এই বিষয়গুলো নিয়ে যেসব আন্তর্জাতিক সংস্থা কাজ করে, যেমন জাতিসংঘ বা আপনার বিভিন্ন দেশের লোকজন, যুক্তরাজ্য, দে ইউজ টু কাম টু মি ফর মাই ওপিনিয়ন। হ্যাঁ, তো আপনার যদি মনে থাকে যে শেখ হাসিনার ওই আমলটার সময় শেখ হাসিনা এবং তার সরকার এবং তার গোয়েন্দা বাহিনী, স্পেশালি ডিজিএফআই অ্যান্ড এনএসআই এবং আপনার যে অন্য যারা আছে, এদের মূল ব্যাপার ছিল যে ন্যারেটিভ নিয়ন্ত্রণ করা বাংলাদেশ সম্পর্কে। তো ওই তাদের নিয়ন্ত্রিত ন্যারেটিভের বাইরে আমার ন্যারেটিভ যাচ্ছিল, এবং আমার সাথে ধরেন আপনার আমার সাথে বিভিন্ন, এখনো আপনি দেখেন যদি ডিপ্লোম্যাটের কয়েকদিন আগেও আমার লেখা, আমি নিয়মিত ডিপ্লোম্যাট ম্যাগাজিনে লিখি। তো আমার মানে কেউ যদি ন্যারেটিভ কন্ট্রোল করতে চায়, ওই জায়গাটাতে আমার লেখাগুলো তাদেরকে চ্যালেঞ্জ করে। এটা হচ্ছে 1 নম্বর কথা। সো তাদের প্রশ্ন ছিল যে আমি কেন বাইরে লিখি, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে তারা মানে তাদের প্রসেসটা তো ধরেন পুরাটাই ছিল বেআইনি। তো তারা কখনো একটা রিজন বা 2টা রিজন নিয়ে যায় না, আমাকে নিয়ে যায় আপনার চোখ বেঁধে, আপনার মাথার উপর জম টুপি পরায়, পিছনে হাত করা পরায়, আপনার মানে পুরো অন্ধকারের মধ্যে রেখে আমি কিছু ভয়েস শুনছি 4-5 জনের। তারা আমি কোথায় পড়ছি, আমি কি পড়ছি, আমার রিসার্চ কি, আমি কেন এই গবেষণা করি, আমি কেন বিদেশে লিখি, তারপরে আমার সাথে আপনার বিদেশিরা কেন দেখা করে, বা আমার সাথে আপনার আমার লেখা সরকারের বিপক্ষে যায় কেন, এই ধরনের নানা রকম প্রশ্ন করছে। তো এক্স্যাক্টলি কি কারণে নিছে, এইটার নিশ্চয়ই কোথাও লেখা ছিল, কেউ না কেউ তো এটা অর্ডার করছে, তাই না? মানে জি, যখন গুম হয় তখন এটা কেউ না কেউ অর্ডার করে, আর ডিজিএফআই তো তখন তৎকালীন প্রধানমন্ত্রীকে ডাইরেক্ট রিপোর্ট করতো। সো ওই জায়গাটাতে নিশ্চয়ই তারা জানে যে কি কারণে আপনার এই বিষয়টা করা হয়েছে। জি, বাট আমাকে ছাড়ার সময় বলছে, আমাকে ছাড়ার সময় যখন আমাকে ছেড়ে দেয়,
তখন আমার মনে আছে, আমার চোখ বাঁধা ছিল তখনও। তখনও বলছে যে আহ, দেশের স্বার্থ মনে করে গবেষণা করতে। মানে তাদের স্বার্থ রক্ষার জন্য, তাদের স্বার্থ রক্ষার সাথে কি দেশের স্বার্থ তো যায়নি, সেটা তো প্রমাণ হয়েছে। মোবাশ্বের ভাই, আপনার কাছে যাব আমরা একটু, তার আগে আনোয়ার ভাই আপনার কাছ থেকে শুনতে চাই যে প্রথম কবে, কখন, কিভাবে আপনাকে তুলে নেওয়া হলো? আচ্ছা, তখন যখন তুলে নেওয়া হলো ওই সময়টাতে দিগন্ত টেলিভিশন ওপেন হয়েছে, আমি ওখানে জয়েন করেছি বিটিভি ছেড়ে। ওইখান থেকে আমার মিটিং ছিল, ফোন আসলো যে এরকম টাস্ক ফোর্সের লোকজন আমাকে খোঁজাখুঁজি করছে, তো আপনি আপনি দেখা করবেন, ওনার সাথে কথা বলেন। তা আমি বললাম, যার সাথে কথা ফোন নাম্বার দিয়েছিল শাহিনুর আলম, উনি হলেন আপনার এনবিআর এর অ্যাসিস্ট্যান্ট কমিশনার তখন। ওই ভদ্রলোকের সাথে হ্যাঁ আপনি কোথায় এখন? আমি বাসার কাছেই একটা অফিসে মিটিং করছি। বলে আপনি বাসায় যান। তো বাসায় গেলাম, বলে যে ওখান থেকে আপনার পাসপোর্ট আর ইনকাম ট্যাক্সের কাগজ যা আছে নিয়ে এনবিআর অফিসে আসেন। তো তখন রাস্তাঘাটও ফাঁকাই ছিল ওই সময়গুলোতে। তো আমি গেলাম, যাওয়ার পর আমাকে একটা মাইক্রোবাসে উঠালো, উঠিয়ে মাঝখানে বসে দুজন বসলো দুদিকে। তো গাড়ি ছেড়ে দিলে আমি বললাম যে আমাকে কোথাও নিয়ে যাচ্ছেন, ধরে নিয়ে যাচ্ছেন? বলে অনেকটা তাই আমাকে বলছে এনবিআরের লোকটা। তারপরে আমি বললাম যে তাহলে আমি কি বাসায় জানাতে পারি? আমার সাথে মোবাইলটা ছিল, আমি জানালাম, হ্যাঁ আপনি জানিয়ে দিলাম যে আমাকে নিয়ে যাচ্ছে, কোথায় যাই না, চিন্তা কিছু নাই। তো নিয়ে আসলো শেরেবাংলা নগরে, টাস্ক ফোর্সের অনেকগুলো অফিস ওইখানে। আমাকে একটা অফিসে ঢুকালো, মেজর মোস্তফা বলে এক ভদ্রলোক সিভিল ড্রেসে, উনি উঠে আমাকে হাত মিলে বলে আমার নাম মেজর মোস্তফা, আমি বসেন। তারপর উনি এই কথা সে কথা চা খান, কথা টথা জিজ্ঞাসা করে আপনি বিটিভি ছাড়লেন, জয়েন করলেন, এসব সব খবর সে জানে। আপনার হার্ট অপারেশন হয়েছে এটাও সে জানে। তারপরে আপনার সম্পর্কে তাদের একটা স্টাডি ছিল, খুব ভালো স্টাডি ছিল, শুধু স্টাডি না, অনেক কথা তো আমি নিজেই জানি না কি জানে। তারপরে আমাকে বললো যে সাদা স্ট্যাম্প পেপার, কোর্টে মামলা করলে যে পেপারটা দেখায়, একটা স্ট্যাম্প পেপার A4 সাইজের টেবিলে দিয়ে বললো যে এটা সই করেন। তা আমি বললাম যে আমি সই করবো কেন, একটা সাদা কাগজে সই করতে বলছেন, আমি তো সাদা কাগজে সই করবো কেন? তা আমি এইভাবেই বলছিলাম, আমাকে ছাগল পেয়েছেন আপনি, সাদা কাগজে কেন সই করবো? তো বলে না, এটা আপনাকে সই করতে হবে। তা আমাকে বলেন, লেখেন, আমার সই করার মতো হলে আমি করবো, আধা কাগজে আমি করবো না। আমাকে ও বলে কস্ট ফ্যাক্ট চেনেন? আমাকে দেখেন ওগুলো ভয়, আমাকে দেখেন না, আমি সব ভয় পাই না। বউ বা মৃত্যু মুখের থেকে আগে আসে, মরে গেল, মিথ্যা আমি লিখবো না। মানে কি লেখাতে চাইতো তারা? ওইটাই বলছি। তো বলল যে তখন তুই মুই শুরু করলো। তখন আমি বললাম যে আমাকে দিয়ে কি লেখাইতে চান? একটু মারটের দিবে, ভয় দেখালো। ওই জিনিসটা, ওই যে খবরের কাগজের নিউজটা, এইটা আমি দেখেছি। কি ছিল সে নিউজটা? ওই যে 10 ট্রাঙ্ক ডলার নিয়ে গেছে, বললাম না একটু আগে, জনকণ্ঠে উঠেছিল, ওইটা লিখে আমাকে বাদী হয়ে মামলা দিতে হবে। আমি বললাম যে এটা কি বলেন, আমি তো এরকম কিছু দেখিও না, দেখলেও আমি একটা প্রাক্তন প্রধানমন্ত্রী 7 দিন আগে ছিল, তার নামে মামলা দিব? আমি বেগম খালেদা জিয়ার নামে মামলা দিতে হ্যাঁ, হবে, বাদী হয়ে আমাকে মামলা দিতে হবে, যেহেতু আপনি তার সফর সঙ্গী ছিলেন, ক্যামেরা পার্সন। না আমি নাকি দেখেছি, আমি নাকি তার বাসায় গেছি, এগুলো প্যাকেট করেছি, 10টা সিলভার কালারের ট্রাঙ্ক, এভাবে বলছে। আমি ভাই আমি এরকম কোনো কিছু দেখি নাই, আসলেও আমি দেখি নাই, তো আপনি বললেই তো আমি লিখে দিব না। তো আমার মনে আছে, আপনাকে আমরা ছোটোবেলায় স্কুলে পড়তাম, প্রাইমারি স্কুলে লম্বা বেঞ্চ, ও একটা বেঞ্চে আমাকে উপর করে শোয়ালো, শোয়া একটা সিপাহী জাতীয় হাবিলদার জাতীয়, আমার কিন্তু চোখ বাঁধেনি, চোখ খোলা, আমাকে খুব পিটাইলো। আর ওকে খুব বলতেছে যে লোয়ার পোর্শনে পিঠা, ওপরে কিন্তু বাড়ি দিও না। আমাকে হিপ নিচের থেকে প্রচণ্ড পিটালো, পিঠা পরে দেখে যে আমার অনুভূতি শক্তি নাই, যে এত ব্যথা লাগছে না, ব্যথাও লাগছে না। উঠায় বসাইলো চুল ধরে, বসায় বলল যে বস, এই কথাটা বললো। তারপরে আমি আধা ঘন্টা বসেছিলাম, খুব ইমব্যালেন্সড হয়ে গেছি। ও হঠাৎ করে বললো যে তোকে ছেড়ে দিলাম, পাসপোর্ট টাসপোর্ট রেখে দিছি, তুই সিদ্ধান্ত নিয়ে যদি নিতে পারিস পজিটিভ সিদ্ধান্ত, আর সেগুলো নিয়ে যাবি, আদারওয়াইজ নিবি না। আচ্ছা, এর মধ্যে বাসায় তো একটা হুলস্থুল শুরু হয়ে গেছে, যে আমাকে আটকাইছে। আমার ভাই কিন্তু বিচারপতি ছিলেন, বিচারপতি নইমুদ্দিন আহমেদ, উনি ওই সময় বেশ নাম করা বিচারপতি ছিলেন। তো আমার বড় ভাই
ইনফ্লুয়েন্সে আমাকে মাসুদের সাথে কথা বললো, ব্রিগেডিয়ার মাসুদ, উনিও আমাকে চিনতেন, আমি আইএসপি আগে একসময় চাকরি করতাম। তো উনি, জেনারেল মাসুদ, হ্যাঁ ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ, তো আমাকে ছেড়ে দিল রাত্রেবেলা, সন্ধ্যার পরে পরে আপনি ফেরত আসলেন। আমি ফেরত প্রথমবার আপনি ফেরত আসতে পারলেন, মানে ওরাই আমাকে, কিন্তু আপনি ভয়ঙ্কর টর্চারের শিকার হ্যাঁ হলেন। ঠিক, আমি তারপরে ধরেন 15-20 দিন আমি হাঁটতেই পাইনি, সমস্ত ফুলে গেছিল, গেল বাস, শেষ হয়ে গেল। ওকে, আমরা একটু মোবাশ্বের হাসানের কাছে যাই। জনাব মোবাশ্বের হাসান, আপনি শুনছিলেন যে 1/11-এর সময়ে আমাদের জ্যেষ্ঠ চিত্রগ্রাহক আনোয়ার ইসলামকে তুলে নিয়ে তাকে নির্যাতন করা হলো, কিন্তু তার সেই সময়ে ভাগ্য ভালো যে তাকে প্রথম রাতে ছেড়ে দেওয়া হয়েছিল। আপনি আন্তর্জাতিক জার্নালে লেখালেখি করছিলেন, আপনি কি তখন থেকেই কি কোনো আশঙ্কা করছিলেন যে আপনাকে কে বা কারা ধরে নিয়ে যেতে পারে বা আপনাকে কেউ ফলো করছে? তো আমি আপনার 2017 সালের সেপ্টেম্বর মাসে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র সরকারের একটা প্রজেক্টে আমি, তারপরে আপনার বা ঢাকা ইউনিভার্সিটি থেকে আমেনা মহসিন, ইমতিয়াজ সাহেব, তারপরে ওয়াশিংটন ইউনিভার্সিটির এবং ইউনিভার্সিটি অফ লন্ডনের এবং দুইজন প্রফেসর এবং প্রফেসর আলী রিয়াজ সহ আমরা একটা প্রজেক্টে ছিলাম। হ্যাঁ, গবেষণা প্রজেক্টে। তো এই গবেষণা প্রজেক্টে গবেষণার জন্য, গবেষণা প্রেজেন্ট করার জন্য আমাদের ওয়াশিংটনে যেতে হয়। তো যাওয়ার আগে বোধহয় একজন, যাওয়ার আগে অথবা ওয়াশিংটন থেকে ফেরত আসার পরে, আমার এখন ঠিক মনে নাই, 2017 সালের ঘটনা। মনে আছে যে আমার আব্বা একদিন আমাকে ফোন দেয়, আমি তখন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াই রাষ্ট্রবিজ্ঞানে। তো আমার আব্বা আমাকে ফোন দিয়ে বলে যে তুমি কি, তোমার খোঁজে একজন ছাত্র আসছিল, তুমি নাকি ওর তুমি নাকি ওর থিসিস সুপারভাইজ করতেছো। তো আমি খুবই অবাক হই, কারণ আমি আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট পড়াইতাম। তো আন্ডার গ্রাজুয়েটে নর্থ সাউথে তখন কোনো থিসিস করা লাগতো না। সো অবভিয়াসলি আই ওয়াজ ভেরি সারপ্রাইজড। আমি বললাম যে আমি তো কাউকে সুপারভাইজ করি না থিসিস। আপনাকে কবে, কখন, কিভাবে তুলে নেওয়া হলো? আপনি কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? সো আমি 2017 সালের 7ই নভেম্বর আমার মিটিং ছিল একটা, জাতিসংঘের সদর দপ্তরে আগারগাতে, ইউএনডিপি অফিসে। ওখান থেকে আমি উবার নেওয়ার জন্য, মানে ওই ইউএনডিপির সামনে থেকে উবারে উঠি। তো উবারটা, আমার বাসা হচ্ছে বনশ্রী। তো ওইখান থেকে গাড়িটা আপনার ওই রাস্তার উল্টা দিকে ঘুরায়, তখন কিছু লোক ডিবির ড্রেস পরা গাড়িটা থামায়। গাড়িটা থামায়, আপনার বলে যে গাড়িটা লাইসেন্স দেখাইতে ড্রাইভারে। তো গাড়ির ড্রাইভার লাইসেন্সটা বের করতে থাকে। এর সময় আমাকে বলে যে গাড়ির থেকে নামেন, গাড়িটা হচ্ছে চোরাই গাড়ি। তো আমি বলতেছি এটা চোরাই গাড়ি, আমি তো উবারে বাসায় যাব এটা বলতেছি। তো তখন তারা বলে যে না, এটা চোরাই গাড়ি, আপনি নামেন। তো আমি নামলাম। তো নামার পরে হঠাৎ করে আমার বলে, "এই তুই চোরাই গাড়িতে কেন?" বলে আমারে ধাক্কা দেওয়া শুরু করে। তখন আমার খেয়াল হয় যে আপনার এই পিছনে একটা মাইক্রোবাস দাঁড়ায় আছে, এবং এটা কিন্তু ব্রড ডে লাইট, তখন বোধহয় 6টা বাজে, 6টা বা এরকম 5:30। মানে এবং বিকেলের দিকে? মানুষজন বিকালের দিকে, হ্যাঁ, জি। মানুষজন কিন্তু দেখতেছে। তো আমাকে ধাক্কা দিতে দিতে আমার মাইক্রোবাসের মধ্যে নিছে। এবং ওই সময় ধরেন আমি বুঝছি যে আমাকে মাইক্রোবাসে উঠাইতেছে, তখন আমি চিৎকার করে বলতেছে যে আমাকে বাঁচান, এই যে ভাই বাঁচান। রিক্সাওয়ালারা দেখতেছে, গাড়ি যেতেছে দেখতেছে, সবাই দেখতেছে, কিন্তু তারা প্রায় কত 15-16 জনের মতো বা 10-12 জন ছিল, আমি মনে নাই। তারা সবাই মিলে আমার ধাক্কায় আহ গাড়ির মধ্যে শোয়ায় শোয়ায় আপনার এই সমানে দুইটা বন্দুক ঠেকায়, একটা বন্দুক ঠেকায় পেটের মধ্যে, আর একটা বন্দুক ঠেকায় আপনার এই যতটুক মনে আছে কপালের মধ্যে। বলছে কথা বললে বা চিল্লাইলে একবারে মেরে ফেলবো। এরপরে আমার গাড়ির মধ্যেই, আমার যতটুক মনে আছে যে জমটুপি পরায় আর হাত করা পরায়। তারপরে গাড়িটা আপনার এর মধ্যেই আবার একজন আমাকে এই মানে ঘুষি মারতেই থাকে। এরপরে গাড়িটা কিছুক্ষণ চলে, চলার পরে
কতক্ষণ, 15-20 মিনিট বা 30 মিনিট হায়েস্ট। চলার পরে গাড়িটা থামে। থামার পরে আমাকে বলে যে এই একদম চুপ, গাড়ির থেকে নাম, কোনো আওয়াজ দিবি না, খবরদার। এইটা বইলে আপনার, আমি তো তখন মানে আই ওয়াজ ভেরি কনফিউজড। আমাকে আপনার একটা জায়গায় নেয়, বুঝাই যায় যে একটা বাসার মধ্যে ঢুকে, মানে আপনার স্টেপিং করে পা একটু উঁচু করে গাড়ি থেকে নামায় কয়েকজন ধরে। এখন আমি চিন্তা করতেছি এটা কারা। হ্যাঁ, তো আমি ভাবতেছি এটাকে ডাকাত নাকি, এটা কি বিষয়। তো তখন অনেকক্ষণ বসায় থাকার পরে আপনার একজন এসে আমার নাম বলে যে মুবাশ্শার। তারপরে বলে যে, তারপরে ধুমায় আপনার মারা শুরু করে। এই মানে লাঠি বা রড, এটা দেখার কোনো উপায় নাই। এই মারার পরে তারপরে তারা আমার ব্লাড প্রেশার চেক করে। ব্লাড প্রেশার চেক করার পরে তারা আমাদের জিজ্ঞেস করে যে একটা ইংরেজি নাম বলে, যেটা আমি চিনি কিনা। তো আমি ওই নাম আমি জীবনে শুনি না, আমি বলছি চিনি না, কয় আবার মারছে, মানে বলে মিথ্যা কথা। তারপর বসায় আমার বুকের চারপাশে স্ট্র্যাপিং করে। তো এইটা মোস্ট লাইকলি ওরা ওই যে সত্যি মিথ্যা বলার যে এই যন্ত্র আছে, ওই ধরনের কিছু একটা ইউজ করে। তারপরে আমার যতটুকু মনে আছে যে বলতেছে যে মোবাশ্বের, তোর জন্য একটা বাসা বানাইছে, একটা রুম রাখছি, তুই আজকে থেকে আমাদের প্রজা। তুই আলোর দেখবি না, সূর্য দেখবি না, কিচ্ছু দেখবি না। তুই আমাদের, তোর কোনো ই নাই, তুই আজকে থেকে ধর। আমি বলতেছিলাম যে ভাই ভাই ভাই, তখন বলে যে এই ভাই বলবি না, স্যার বল। তারপরে একজন ফোন দেয়। মানে ওদের অনেক লোকই ছিল ওই সময়, একজন একটা ফোন আসে। যে ওই ফোন একজন ধরে বলে যে জি, জি নিয়ে আসছি। তার মানে হচ্ছে যে নিয়ে আসছে, আমাকে নিয়ে আসছে। এবং যে ফোন দিছে সে তার অর্ডারে আমাকে নিয়ে আসছে। এরপরে আমার যতটুক মনে আছে, ওইখানে প্রায় কত ঘন্টাখানেক রাখে। ঘন্টাখানেক রাখার পরে তারা আমার চোখ বন্ধ করে আহ, একদম হাঁটাইতে থাকে, হাঁটাইতে 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 একটা দরজার মধ্যে ঢুকায়। ঢুকায় তারপরে আপনার সেলের মধ্যে আর কি। এখন তখন চোখ খুলে তখন দেখা যায় যে, আমি দেখি যে একটা ছোট সেল। সেলের মধ্যে থেকে তারপর আমার একটা, আমার কাপড় চোপড় সব খুলতে বলে, একটা লুঙ্গি দেয়, একটা গেঞ্জি দেয়। তারপরে ওই ওই সেলের মধ্যে একটা খাট আছে। আম, এবং আম, আপনার চারপাশে এক্সস্ট ফ্যান, চারদিক মানে উপরের চারদিকে হচ্ছে এক্সস্ট ফ্যান। আর তারপরে আপনার বলে যে এই ভাত খাবি, মানে কিছুক্ষণ বসায় রাখে। বসায় রাখার পরে বলছে, মানে তারা ওই সেলের বাইরে আবার একটা দরজা আছে, ওই দরজাটা তারা লাগায় দেয়। তখন বাইরে কি হইতেছে বুঝার কোনো উপায় নাই আর কি। তো ওই রকম রাখে। রাখার প্রায় ঘন্টাখানেক পরে আপনার বোধহয় ভাতের ভাত দেয় বা কিছু একটা দেয়, আমার মনে নাই। এবং রুমের মধ্যে আপনার দরজার উপরে প্রচন্ড পাওয়ারের লাইট জ্বলতে থাকে। এবং এটা সব সময় জ্বলে 24 ঘন্টা, মানে আপনি ঘুমাইতে পারবেন না আর কি। এবং বিছনাটার হচ্ছে মিলিটারি, মানে মিলিটারিদের একটা রঙের বিছনা, মানে এবং ওইটার উপরে কাঠ। আর হচ্ছে দুইটা, আমার মনে এই বালিশ টালিশ কিছু নাই। তো ওইটার মধ্যে আপনার আহ বলে যে এখানে ঘুমা। তা মানে আমি তো বুঝতেছি না যে কি বিষয় আসার। এবং তারা আপনার আম, এবং আমি রাত যখন হয় আমি আশেপাশ থেকে কান্না শুনি আর কি। যে মানুষ কাঁদতেছে, কাঁদতে কাঁদতে বলতেছে ভাই আমাকে ছেড়ে দেন। আবার অনেকে বলতেছে যে ভাই আমি দোষ করি নাই। তো আমি তখন আমার মনে হয় যে এমন কোনো জায়গায় আছি যে জায়গাটা সরকারি জায়গা। হুম। এবং আমার এখনো মনে আছে একটা কথা, আমি এটা বলে রাখি মানে অন দ্য রেকর্ড। পরের দিন সকালে যখন উঠি একটা লোক আসে। তারা কিন্তু 2017, তখন কিন্তু কোভিড হয় নাই, তখন থেকেই ওরা ওই সার্জিক্যাল মাস্ক গুলা পরে, যাতে, যেহেতু তারা অপরাধ করতেছে, যেহেতু তারা মানুষকে খুন করতেছে এবং মানুষকে ধরে নিয়ে যাচ্ছে এবং মানুষকে গুম করে রাখতেছে,
রেখে আবার নিজের বাপ মায়ের কাছে যে ঘুমাইতেছে, নিজের বাচ্চা অন্যের বাচ্চাকে গুম করে নিজের বাচ্চার সাথে যে শুইতেছে। এক এক এই ক্রিমিনাল গুলা তখন আপনার চোখের মানে এই মুখের মধ্যে সার্জিক্যাল মাস্ক করে থাকে যাতে তার চেহারা দেখা না যায়। তো আমার মনে আপনারা আছে তখন আপনারা যাতে তাকে চিনতে না পারেন, পরবর্তীতে হ্যাঁ, যেন। আমি একটা কথা বলে শেষ করি যে সকালবেলা আমার মনে আছে একজন সার্জিক্যাল মাস্ক পরে একজন আসছে। সে বোধহয় সুপারভাইজার টাইপের কিছু ওই ওই আয়নাঘরের। সে এসে বলছে, আপনি কোথায় আসছেন জানেন? তা আমি বলি যে আমার তো আসলে জানার কোনো উপায় নাই। তখন বলছে, আপনি বাংলাদেশের সবচেয়ে বড় এনজিওতে আসছেন, এইখানে প্রধানমন্ত্রীরও ধরে রাখার ব্যবস্থা আছে। এটুক বলে আমি আপাতত আপনি ভাইয়ের কাছে যান। জি, থ্যাংক ইউ। আনোয়ার ভাই, আপনি শুনছিলেন মোবাশ্বের হাসানকে ধরে নেওয়ার পথ ও পন্থা, কত ভয়ঙ্করভাবে তাকে তুলে নেওয়া হলো, তারপরে তার উপরে যে নিষ্ঠুর নির্যাতন চালানো হলো। আপনাকে দ্বিতীয়বার কবে, কখন, কোথা থেকে ধরে এইটাই নিল? যে উনি যা বললেন মোটামুটি মিল আছে আমার সাথে। যে ঘটনা হলো, আমি অন্য কিছুর দিকে যাইনি, সরাসরি এখানেই ঢুকে পড়ি। যে আমি সন্ধ্যা হলে একটু হাঁটতাম এবং 14 নম্বর রোডটা এইভাবে ঢুকে এইভাবে চলে গিয়ে আবার রাউন্ড হয়ে আসছে, সোজা বেরোনো যায় না। তা আমি রাস্তাটা ফাঁকা থাকতো, ওইখান দিয়ে হাঁটতাম। হাঁটার সময় আমি টেলিফোন, টাকা পয়সা, ব্যাগটা নিতাম না। তা প্রতিদিন যে হাঁটতাম তাও না, প্রতিদিন হাঁটতেই এরকম করে হাফ রাউন্ড দিয়ে আসতেই আমার পাশে একটা মাইক্রোবাস থামলো, আমার ডান পাশে। না, হ্যাঁ, আমার ডান পাশে থামলো। এটা হলো 7ই মার্চ 2000, 7ই মার্চ 2024। সাথে সাথে ভিল আছে, 7ই মার্চ। ওনার হলো 7ই নভেম্বর, আপনার হলো 7ই মার্চ। মার্চ 2024। তো আমার ডান পাশে গাড়িটা থামলো। রাস্তাগুলো ওই ধানমন্ডি রাস্তাগুলো তো এমনিতে বেশ চওড়া। ঠেলে আমি কিছু বুঝলাম না কিছু, আমাকে সম্ভবত কলার দড়ি টেনে ভিতরে নিয়ে ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। আমি কিন্তু কোনো কিছু ফিলই করলাম না যে কী হইতেছে। গাড়ি ছাড়লো, গাড়ির আওয়াজে বুঝলাম যে গাড়ি একটু পুরনো। ওরা করলো কি, আমাকে পিছনে হাত নিয়ে হ্যান্ডকাপ লাগাইলো আর চোখে কালো কাপড় দিয়ে বাঁধলো টাইট করে। তখন আমার সেন্সটা আসছে, আমাকে তো উঠাই নিয়ে যাচ্ছে। তো গাড়ি কিন্তু ফুল স্পিডে চলে যাচ্ছে। তো আমি তখন 14 নম্বর রোডের শেষ মাথাটায় মিরপুর রোড, তো ওখানে একটু জাম থাকে সবসময়, ওই থামে তা কেমনে কেমনে করে বাইরে হলো। তখন আমি কথা বললাম যে না, আমাকে তখন মারছে, কিল ঘুষি 3-4টা মারলো। আমি তখন বললাম এই যে যে ভাই, আপনি যে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনার বয়স হয়েছে, হ্যাঁ, তাতেও না না, ওরা ওইটা ভূক্ষেপই নাই। আমাকে যখন মারতে গেলে আমি বললাম যে খুব সাহস করে বললাম যে আপনাকে কারা, আপনাকে কি সন্ত্রাসী কেউ? না, বলছে যে আমরা সরকারি লোক, চুপ করে থাকবে এটা। তা আমি কেন নিচ্ছেন এটা বলছেন, ওরা তোর এটা কিছু জিজ্ঞাসাবাদ করা আছে বলে আমাকে বলে চুপ করে থাকবে। তা আমি জিজ্ঞাসাবাদ করবেন তো গায়ে হাত দিচ্ছেন কেন? ওরা তো ঘুষি দেওয়াটা বন্ধ করলো। তারপরে ধরেন মিনিট 30 পরে আমার মনে হলো, প্রায় 30 মিনিট পরে জাহাঙ্গীর গেটে আসছে। আমার কেন মনে হলো, আমার চোখ তো বাঁধা, ওইখানে কোনো সিনিয়র অফিসার যাচ্ছিল, আর্মি স্যালুট দিছে, ওই গার্ড সাবধান করে একটা স্যালুট দেয়। আমি তখন বলছি আমাকে তো ক্যান্টনমেন্টে নিয়ে যাচ্ছে। ওখান থেকে ধরেন থার্ডকে জাহাঙ্গীর গেট থেকে 15 মিনিট আসতে হবে। আমি খুব হিসাব করছি যে কোথায় যাইতে পারি, তো অনেক দিন গেছি। তখন কিন্তু আমাকে যখন নিচে, তখন কিন্তু প্রায় 7:30 যখন উঠেছে, অন্ধকার হয়ে গেছে। তো ওখানে নিয়ে আমাকে নামাইলো, নামানোর পরে শার্টের কলার ধরে নিয়ে যাচ্ছে, হাত বাঁধা, চোখ বাঁধা নিয়ে, বেশিক্ষণ না, বোধ হয় 15-20টা স্টেপ নিয়ে একটা দরজা খুললো। দরজাটা সম্ভবত লোহারই হবে, আমি আওয়াজ পেয়েছি লোহার মতো করে, ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে গেল। আমি পড়তে পড়তে মানে বেঁচে গেলাম আর কি। ঢুকে বুঝলাম যে ঘরটা আগে অনেক লোক, অনেক আপনার লোক, মতো। আমার মতো কেউ, সব বসা। তো আমি পা লেগে যাচ্ছে মানুষের গায়ে। তো একজন আমাকে এই পিছনে হাত দিয়েই প্যান্ট ধরে বলছে কি, এখানে আপনি এখানটা বসেন, কষ্ট করে বসেন। তো গাদাগাদি করে আমি হাঁটু ভাঁজ করে বসলাম। বসে আমি আন্দাজ করলাম লোকজনের একটু ফুসফাস শুনে যে কমপক্ষে 20-25 জন লোক ঘরটার মধ্যে, সারা রাতভাবে বসা। আর আমি খালি চিন্তা করছি যে বাসায়ও কেউ জানে না, আমিও চলে আসছি এভাবে। তারপর একদম সকাল হলো, সকালে সবাইকে খেতে দিল এক্সেপ্ট মি। আমাকে কোনো খাবার দিল, আমাকে হ্যান্ডকাপও মানে খুললো না। ওই দিন গেল, সারাদিন, সারা রাত গেল। পরের দিন সকালবেলায় আমাকে উঠালো, উঠিয়ে হ্যান্ডকাপ খুলে
রশি দিয়ে বাঁধলো পিছনে করে, আর চোখ তো বাঁধাই আছে। নিয়ে তো 7-8 কদম দূরে একটা ঘরের মধ্যে সামনে নিয়ে খুললো ঘরটা, ওইটাও লোহারই দরজা হবে। আমাকে ধাক্কা দিয়ে ঢুকাই দিল, বললো এখন থেকে তোর ঘর এইটা, তো তারপরে তোর সাথে পরে কথা হবে। আমি ঢুকে দেখলাম যে কিছু নাই। আমি পা দিয়ে হাতে চওড়াও কম, লম্বাও কম, ছোট্ট একটা ঘর। এর মধ্যে একজন এসে আমাকে আওয়াজ দিচ্ছে যে আপনি হাত মুখ ধোবেন। আমি বলছি না, এখন দরকার নেই। বিকালবেলায় একজন আসলো, সম্ভবত তখন বিকাল। আমার চোখ কিন্তু বাঁধা। আমি জিজ্ঞাসা করেছিলাম কি রাত হয়ে গেছে? বলেন না, আমরা আলো থাকতে থাকতে খেতে দিই, আপনি খেয়ে নেন। রুটি আর ভাজি ছিল আমার মনে হয়। তা আমি বললাম যে না, আমার খিদে নেই। বললাম কয়দিন না খায়? স্যার বলছে আমাকে, বলছে স্যার কয়দিন না খেয়ে থাকবেন আপনি, খান। একটু কষ্ট হলো খান, আমরা হাতের বাঁধন করে দিচ্ছি। কোন একটা ছোট্ট বেসিন, আমি বুঝতে পারলাম একটা কমট, নিচায় বেশ কমটটা। আমি আবার নিচাতে বসতে পারি না। তো আমাকে বললো যে হাত খুলে দিচ্ছি, হাত খুলেই বেসিন এটা দেখাই দিল, খুলে হাতটা ধুয়ে বললো খান। তো আমি খেলাম, অল্প কিছু খেলাম, আবার হাতটা পিছমুখে করে বেঁধে দিল। আমাকে বলল যে এই ঘরে আপনি শুবেন, আর আপনি হাত মুখ ধুতে হলে যে বুঝাই দিল, আপনি হাত দিয়ে বুঝতে পারবেন। বলে চলে গেল লোকটা। তারপরে আমাকে ওই রাত্রি গেল না, বলবো সন্ধ্যা হলো, সন্ধ্যার সময় আমাকে বের করলো। আবার বলে তোমাকে তুই আয় বেটা, তোকে জিজ্ঞাসাবাদ করাইবো। নিয়ে গেল, চোখ হাত বাঁধা। আর আমি মুখ ধুয়েছিলাম, এখনো মনে আছে, কাপড়ের উপর দিয়ে ভিজা, মুখেই শুকাইছে কাপড়টা। তা আমাকে একটা ঘরে নিয়ে যে দাঁড় করাইলো, একটা টেবিল ধরে আমি দাঁড়ালাম, এবং আমার কাছে মনে হলো ঘরটা বেশ বড়, কেন যেন মনে হলো যে ওটা লম্বা টাইপের। ওই কথাটাই আমার, ওই লোকটাকে আমি চিনতে পারছি, কেন ওই লোকটা আমি আগে দেখেছি তাকে। একটু ভারী গলা। আমাকে বললো যে তোর নাম আনোয়ার? আমি বললাম হ্যাঁ। বিটিভিতে? আমি বললাম হ্যাঁ। তো সেই এক যুগ পুরানো মামলা, সেই একটা স্ট্যাম্প কাগজ দিয়ে বললো যে এই যে কাগজ আছে এখানে সই কর। আমি কই এটা কিসে সই করতেছি? বলো স্ট্যাম্প কাগজ, সাদা কাগজ। মিথ্যা বলে নেই। তাই বললাম সাদা কাগজ আমি সই করবো কেন? আমি তো সাদা কাগজে সই করবো না। কী লিখবেন লেখেন, আমাকে পড়ান, আমি শুনি, আমি দেখি। তারপর আমাকে কিন্তু মারলো, প্রচণ্ড মারলো। আমার নাক দিয়ে রক্ত পড়ছে, আমি বুঝতে পারছি আঠা আঠা হয়ে গেছে, নুনতা লাগছে, কিন্তু আমার হাত বাঁধা, চোখ বাঁধা। তা আমাকে বেশ মেয়েটাকে বললো যে তুই যদি এটা না লিখিস, ওই সেই পুরনো কথা। যে আমাকে, আমি কী লিখবো? বলো ওই যে 10 ট্রাঙ্ক তোকে ধরছিল না একবার, ওই মামলা তোকে আবার দিতে মানে বেগম খালেদা জিয়া 10 ট্রাঙ্কে করে ডলার পাউন্ড নিয়ে আমি গেছে। জানি, আমি দেখেছি। এরকম মিথ্যা? হ্যাঁ, ওইটা আমাকে বাদী হয়ে ওই মামলা তোকে দিতে হবে, ওই মামলা আমাকে তোর নামে দিয়ে তোকে ছেড়ে দেবো। 2024 সালের কতদিন পরে ঘটনা দেখে? মার্চ মাসে। হ্যাঁ, মার্চ 7, 8, 9 তারিখ সন্ধ্যায়। তা আমি বললো যে আমাকে মারে না যাই করেন, আমি কোথাও একটা শক্তি পেয়েছিলাম যে মারেন আমাকে, কিন্তু আমি ওই মহিলার নামে আমি মিথ্যা মামলা দিব না। বেগম খালেদা জিয়ার নামে না, মিথ্যা? এই শব্দটাই বলতাম যে ওই মহিলার নামে, উনি একজন ভদ্র মহিলা, প্রাইম মিনিস্টার ছিলেন, আমি ওনার হয়ে কাজ করেছি, আমি কোনোদিন এটা সই করাইতে পারবেন না আমাকে। আমার হাত পা ভেঙে ফেলে। আমাকে যেটা কোথাও থেকে একটা শক্তি আসছিল গায়ে। আবার মারলো আমাকে, মেরে আবার নিয়ে পিঠমুখে বেঁধে ওই ঘরে ঢুকাই দিল। তো আমি যে গার্ডটা ছিল তখনও ছিল, তা আমি বলছি দরজায় ধাক্কা দিছি, এটা গ্রিলই ছিল, গ্রিলের এক পাশে টিন ছিল, টিন দিয়ে মনে আটকানো ছিল, টিনের আওয়াজ পেতাম। আর উনি যেটা বললেন আমার মাথায় কাছে, এটা আমি একদিন পরে টের পাইছি, বিশাল 2টা এক্সস্ট ফ্যান মাথায় কাছে। আপনি বলছিলেন যে আপনি একজনের গলার আওয়াজ। হ্যাঁ, সেটাই বলছি। ওইটাই যে কি নাম, ওই যেটাকে ধরে রাখছে জিয়াউল হাসান, ওনার গলা আমি জানি, ওনাকে আমি আগে শুনছি, দেখছি। আমার একদম মনে হলো যে জিয়াউল হাসানের গলা। আমি হয়তো আবার কথা বললাম, আমি চিনতে পারবো। আর কাউকে আমার পক্ষে তো চেনা সম্ভব না। তারপরে আপনাকে প্রচন্ড মারলো, খুব মারলো, মেরে আবার আপনাকে সেই ঘরে সেলে ঢুকালো। ঢুকানোর পর আমি ওই গার্ড আটকে দিলাম। আমি বললাম ভাই আমার একটু উপকার করেন। কী করবো? বলে যে আমি বললাম আমার শার্ট গায়ে, শার্টটা খোলেন, ভিতরে গেঞ্জি আছে, গেঞ্জিটা খুলে দেন।
তো এসে কিন্তু আমার হাত খুলে শার্টটা খুলে দিল, তারপরে আবার গেঞ্জিটা খুলে দিল, দিয়ে গেঞ্জিটা আমার হাতে দিল, শার্টটা আবার গায়ে দিয়ে দিল। শার্টটা গায়ে দিয়ে আমি ওই গেঞ্জিটা বললাম যে আমার তো হাতটা খুলে দেন, আমি মুখটা মুছবো পানি দিয়ে। লোকটা খুলে দিয়েছে। ওই বেসিনে গেলাম আমি নিজেই দিয়া, প্রচণ্ড জ্বালা যন্ত্রণা হইতেছে, এগুলি মারছে, পায়ে টায়ে খুব মারছে, আমার কিন্তু কোনো জায়গায় বাদ নাই, খালি পিঠে তখনও মারে নেই, নিজের লোয়ার সাইডে মারলো টারলো, ওগুলো জ্বালা করতেছে। তারপর আমি শুইতে গেলাম। শুইতে তো আগেও গেছি, লম্বা হইতে পারিনি, 5 ফিট হবে লম্বা, আর চওড়া ধরেন এরকম 3.5 ফিট 4 ফিট হবে। তো আমাকে পা ভাঁজ করে শুতে হতো ফ্লোরে, কোনো বালিশ টালিশ কিচ্ছু না, একদম মাটির মধ্যে, গরম। তাহলে এইভাবে আপনার কয় মাস কেটে গেল? এইভাবে আমাকে প্রায় প্রতিদিন সকালেই আসতো, সই করবি কিনা, এবং মারধর করতো। কীভাবে? ইলেকট্রিক শক। অন্যকে শুনেছি হাতে দিয়েছে, আমাকে কিন্তু শক দিয়েছে পায়ে। আর যেটা সবচেয়ে আমার ক্ষতি করেছে, যে আমাকে তো যা মারছে, আমাকে প্লাস দিয়ে এখন খুললে দেখতে পাবেন 3টা নখ টেনে উঠিয়ে ফেলেছিল। এইটাই ছিল সবচেয়ে যন্ত্রণাদায়ক আমার কাছে। আমি অন্য কিছুতে এত ব্যথা পাইনি। তারপর যাই হোক, চেয়েছিলাম যে আমাকে অ্যান্টিসেপটিক দেন, ডেটল দেন, থাপ্পড় লাগেছিল, বাট ডেটল চাই আবার। তো ওই কাপড়টা দিয়েই মাঝে মাঝে ভিজিয়ে রাখতাম আমার কাছে, ওটা দিয়ে বুঝতাম। আর পরে এসে ছেঁকা দিত। একবার সিগারেটের দিয়েছে, কেন বুঝতে পারছি, আমি সিগারেটের গন্ধ পাইছি ছেঁকা দেওয়া আগে। আর কী দিয়েছে দিত, ছকাইগুলো তো দেখলে আপনি ভয় পেয়ে যাবেন, এখনও পোয়া দাগ টাগ সব আছে। আমার ডায়াবেটিস, হাই ডায়াবেটিস, আমি বুঝতে পারলাম যে আমার পচন ঘা হয়ে যাচ্ছে। তো বলেছিলাম যে আমাকে কিছু না দেন, আমাকে অ্যাটলিস্ট ইনসুলিনটা এনে দেন। আমি বলছি, আবার মারলো আমাকে, ইনসুলিন বেটা, ইনসুলিন চাই। তো যাক, মাঠটা খেয়ে গেলি, আঠা আঠা হয়ে যায়, তো ওই মুছে মুছে থাকতো। আমার যে বের হতে পারবো কোনোদিন, আর আমার আশা ছেড়ে এটা বিশ্বাসে ছিল না। ছিল না। তারপরে কতদিন পরে আপনাকে ছেড়ে দিল? মানে আমি এসে গেছি 7 তারিখে আমার উঠে নিল, আর মার্চ, এপ্রিল, মে মাসে সম্ভবত 10 তারিখ আমার কাছে লেখা আছে। তো ওই দিন মানে আপনি এত নির্যাতনের পরেও আপনি রাজি হন নাই? না, আমি রাজি হই। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আপনি মিথ্যা মামলা করবে? মারবে না কোথায়, এই কথা বলেছে, যাক তো মেরে ফেলছে, আমি সই কোনোদিন দেবো না, নিয়ে যান টিপ সই নিয়ে যান আমাকে, আমি নিজে হাতে সই দেবো না। জি, আমরা একটু মোবাশ্বের হাসানের কাছে যাই। জনাব মোবাশ্বের হাসান, আপনি শুনছিলেন যে একজন বয়োবৃদ্ধ মানুষের উপরে কি ধরনের নারকীয় নির্যাতন হতে পারে, যে তিনি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা করবেন না, মিথ্যা সাক্ষ্য দিবেন না, সেজন্য তার উপরে কি নারকীয় নির্যাতন চালানো হয়েছিল। আপনি কতদিন এরকম ছিলেন? তারপরে কিভাবে আপনাকে তারা মানে রেখে গেল, কোথায় রেখে গেল? না, আমি বলতেছি তার আগে একটু বলেন, এই যে বয়োবৃদ্ধ মানুষকে যে আহ, মেরেছেন, শেখ হাসিনার আমলে কিছু আপনার অমানুষ ছিল, যারা সরকারি চাকরি করতো বা বিভিন্ন গোয়েন্দা ছিল, এদের মধ্যে বয়োবৃদ্ধ, বয়োজ্যেষ্ঠ এই ধরনের কোনো ধরনেরই কোনো মানে ছিল না, মানসিক বিকারগ্রস্ত খুনি বানায় রাখছিল আর কি। এনিওয়ে, আমি ছিলাম 44 দিন আয়নাঘরের মধ্যে, এবং এই 44 দিনের মধ্যে আমার বাথরুমে ধরেন এই যেটা করতো, যে 5 ওয়াক্ত আপনার নামাজের টাইমে ওরা উঠাইতো, উঠায় অজু করাইতে নিয়ে যেত সকালবেলা, আপনার হাত করাবেন, হাত করা পরে হাতে করার মধ্যে আবার লেখা ছিল র্যাপ, কিন্তু মানে এটা ছিল ওদের ওই যে কেমোফ্লেজের একটা অংশ, কারণ চালাইতো তো ডিজিএফআই। তো এই হাত করা পরায় চোখ বাঁধে এই বাথরুমে নিয়ে যেত, বাথরুমের সামনে নিয়ে যায় চোখ খুলতো, এবং আপনি যে বাথরুম করবেন, এই মানে আপনি অত্যন্ত প্রাইভেট একটা ম্যাটার, ওইটাও তারা ফুটা দিয়ে দেখতো। এবং এই তখন ছিল লো কমোড, এবং এটা তারা সব সময় ওই অন্যদের সাথেও একই জিনিসই করতো, এবং দাঁত মাজার জন্য একটা সাধনা মাজন দিত সবার সবার বন্দির সবার জন্য, কিন্তু আপনি বলতে পারবেন না যে আপনি বুঝতে পারছেন এখানে সব অন্য মানুষ আছে, তারা আপনাকে এমন একটা ভাইব দিতে হইতো যে না, এখানে আপনি একাই আছেন। তো আমার মনে আছে একবার সকালবেলা বাথরুমে গেছি, কেউ সাধনার
ওই টুথ পাউডার দিয়ে আয়নার মধ্যে লিখে রাখছে যে তোদের এইখান থেকে আমার আর বের হওয়া হবে না। তাই ওইটা দেখে আমি নিজে খুবই হয়ে গেছিলাম, একটু আপসেট হয়ে গেছিলাম। আর ওরা কাপড় চোপড়ের ব্যাপারে যেটা করতো যে এই একটা লুঙ্গি এবং একটা গেঞ্জি এই বন্দীদেরকে দিত, এবং ওইটা একদিন পরে দুপুরবেলা গোসল করার সময় ধোয়াইতো। ধোয়ায় আবার নতুন মানে এটা রোটেট করাইতো ওই জায়গার মধ্যে, এবং এই পুরা ওই অপারেশনটার মধ্যে আপনার মানুষজন খাওয়া রান্না করতো। তো আপনার বাবুর্চি ছিল, তারপরে আপনার এই ওইখানে আমি একবার বলছিলাম যে আমার তো প্রেশার মনে হচ্ছে, তারা আমাকে চোখ বান্ধে করে ডাক্তারের কাছে নিয়ে গেছে। ওইখানে তার ইন মানে হাউস তাদের প্রাতিষ্ঠানিক সমস্ত আয়োজন ছিল। হ্যাঁ, মানে এবং আরো একটা বিষয় হচ্ছে যে জিনিসটা গোপন ছিল, কিন্তু প্রচুর মানুষ এটার সাথে জড়িত ছিল, যারা এই মানে আমাদের সমাজের মধ্যে এখনো হয়তোবা তারা আছে। জি, বুঝছেন মানে। জনাব মোবাশ্বের হাসান, আপনি ৪৪ দিন পর ছাড়া পেলেন, তারপরে আপনি দেশের বাহিরে চলে গেলেন। এখন এই যে পরিবর্তিত পরিস্থিতিতে আপনারা অভিযোগ করেছেন কিনা? হ্যাঁ, তো ৪৪ দিন পরে তো চলে গেছে, পরিবর্তিত পরিস্থিতিতে আমরা তো গুম কমিশনে আমি তো জবানবন্দি দিছি। জি। জি, এখন বিচারটা ঠিকমতো পরিচালিত হচ্ছে কিনা কি মনে করছেন? সঠিক পথে এগুচ্ছে এই কিনা? এই- আসলে এই বিষয়টা আমার মন্তব্য করা আমার উচিত না এইখানে। এটা সাব জুডিস ম্যাটার। তবে একটা জিনিস আমি বলতে চাই যে আমি যে গুম হয়েছিলাম, এবং শেখ হাসিনার গভর্নমেন্ট যে আমাকে গুম করছিল, আমাকে গুম করার সময় বাসা থেকে আমার একটা বইয়ের পাণ্ডুলিপি নিয়ে যায় র্যাব আইসে। হ্যাঁ, মানে ডিজিএফআই তো আপনার র্যাব দিয়ে চালাইতো। তো ওই পাণ্ডুলিপির মধ্যে তারেক রহমান নিয়ে আমার একটা আর্টিকেল লেখা ছিল, যেটা ডেইলি স্টারে বাইর হয়েছিল। তো আমার আব্বাকে নাকি র্যাবের এই বলছে যে আপনার ছেলে তো তারেক রহমানকে নিয়ে আর্টিকেল লিখছে। মানে পুরা বিষয়টা আপনার তারা ক্রিমিনালাইজ করে ফেলছে ওই সময় লেখাটা। আর শেষ একটা কথা, যে ছাড়ার সময় আমাকে বলছিল যে আমি যাতে কখনোই না বলি, কোথাও না বলি, যে এই শেখ হাসিনার সরকার, শেখ হাসিনার গোয়েন্দা সংস্থা আমাকে গুম করছিল, না হলে আমার পরিবারের উপরে আপনার আঘাত আসবে। যেই কারণে আমি আপনার প্রায় ২০০০ বা বহু বছর কখনো পাবলিকলি এটা কথা নিয়ে কথা বলেননি। বলতে পারি নাই। জি, জি। জনাব মোবাশ্বের হাসান, জনাব আনোয়ারুল ইসলাম, আমরা আমাদের অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আহ, আমরা চাই আপনাদের উপরে যে ভয়ঙ্কর নির্যাতন নেমে এসেছিল, সেই নির্যাতন যারা পরিচালনা করেছিল, যারা নির্যাতকের ভূমিকায় ছিল, সময় এসেছে তাদেরকে আইনের মুখোমুখি করা এবং ন্যায় বিচার নিশ্চিত করা, যাতে এই ধরনের আয়নাঘর আর বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয়। আপনারা আপনাদের উপরে যে ভয়ঙ্কর নির্যাতন এবং জুলুম বয়ে গেছে, আপনারা শারীরিকভাবে মানসিকভাবে সেই ট্রমা আপনারা কাটিয়ে উঠুন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশা করে আজকে এখানেই শেষ করছি। দর্শক, আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।